আজ আমরা একটা আসনের গভীরে ডুব দেব, বৈষ্ণবনগর। এটা এমন একটা কেন্দ্র যা ভারতীয় রাজনীতির সব জটিল চ্যালেঞ্জ আর সম্ভাবনাকে যেন এক জায়গায় নিয়ে এসেছে। আমরা শুধু ওপর বিশ্লেষণ করব না, বরং ডেটা আর মানুষের অভিজ্ঞতার কাটাছেঁড়া করে বোঝার চেষ্টা করব কিভাবে এখানে শাসনের একটা সফল নকশা তৈরি করা সম্ভব হতে পারে। তো চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের মালদা জেলার এই আসনটা বৈষ্ণবনগর শুধু একটা ভৌগোলিক এলাকা বললে ভুল হবে। এটা একটা কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল সীমান্ত অঞ্চল। একদিকে গঙ্গা, অন্যদিকে বাংলাদেশ বর্ডার। এখানকার মাটি যেমন উর্বর, ঠিক তেমনই এখানকার মানুষের জীবনটা কিন্তু সংগ্রামে ভরা। আর এই আসনের রাজনৈতিক ভারসাম্য ঠিক ততটাই সূক্ষ্ম, একেবারে খাদের ধারে দাঁড়িয়ে। এই সংখ্যাটা একবার দেখুন তো, ২,৪৭১। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ঠিক এটাই ছিল জয়ের ব্যবধান। ভাবুন একবার, যখন একটা গোটা আসনের ভাগ্য এত অল্প ভোটে ঠিক হয়, তখন প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ছোটখাটো সমস্যাও কিন্তু নির্ণায়ক হয়ে ওঠে। এই সংখ্যাটাই আসলে বলে দেয় যে এখানকার রাজনৈতিক লড়াইটা কতটা তীব্র। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে। প্রথমে আমরা বৈষ্ণবনগরের মাটি আর মানুষের পরিচয় জানব, তারপর ভোটের অঙ্কটা বোঝার চেষ্টা করব। এরপরে দেখব অতীতের সিদ্ধান্ত, মানুষের আসল ক্ষোভের জায়গাগুলো, আর সবশেষে একটা সুস্পষ্ট উন্নয়নের রূপরেখা আর রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে। দেখুন, যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে তার মাটি, জল আর মানুষের জীবনযাত্রাকে বুঝতে হয়। বৈষ্ণবনগরের আসল পরিচয়টাই তো তার নদী আর সীমান্ত দিয়ে গড়া। এখানকার মানুষের জীবন আর জীবিকা দুটোই যেন প্রকৃতির খামখেয়ালিপনার উপর পুরোপুরি নির্ভরশীল। বৈষ্ণবনগরের চরিত্রটা সত্যি বলতে বেশ জটিল। একদিকে এটা একটা সীমান্ত অঞ্চল, মানে অর্থনীতি আর নিরাপত্তার দিক থেকে খুব সংবেদনশীল। আবার অন্যদিকে এটা বন্যাপ্রবণ, যেখানে গঙ্গার ভাঙন প্রতি বছর মানুষের জীবনকে অনিশ্চিত করে তোলে। চর বা নদীগর্ভে জেগে ওঠা নতুন জমি হয়তো অনেকের জীবিকার উৎস, কিন্তু সেটাও তো স্থায়ী নয়। আর এই সবকিছুর মধ্যে দিয়ে গেছে জাতীয় সড়ক ১২, এই অঞ্চলের একমাত্র লাইফলাইন। অনেক সময় জানেন তো, সংখ্যাই আসল সত্যিটা বলে দেয়। এই স্লাইডে আমরা বৈষ্ণবনগরের উন্নয়নের ফারাকটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানকার শিক্ষার হারটা দেখুন, মাত্র ৫৪.২%, যেখানে রাজ্যের গড় প্রায় ৭৭%, মানে অনেক পিছিয়ে। গ্রামীণ জনসংখ্যার ৩৬% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। এই সংখ্যাগুলো কিন্তু শুধু ডেটা নয়, এগুলো এখানকার মানুষের রোজকার জীবনের কঠিন বাস্তব। উন্নয়নের আলোটা এখানে সেভাবে পৌঁছায়নি। আচ্ছা, এবার আসা যাক রাজনীতির কথায়। এখানকার মানুষ কাকে বিশ্বাস করে, কেনই বা করে, আর সেই বিশ্বাসটা সময়ের সাথে সাথে কিভাবে বদলে যায়। সংখ্যাতত্ত্বের মধ্যে দিয়েই আমরা এই বিভক্ত জনাদেশের কারণটা খোঁজার চেষ্টা করব। কারণ এখানকার ভোটারদের আনুগত্যও যেন নদীর স্রোতের মতোই পরিবর্তনশীল। আমাদের সংবিধান যেমন প্রত্যেক নাগরিককে মর্যাদা দিয়েছে, তেমনি দায়িত্বশীলভাবে তথ্য জেনে নিজেদের মতামত তৈরি করার অধিকারও দিয়েছে। এই ডেটা বিশ্লেষণ সেই পথেই এক ধাপ। এই আসনের রাজনীতির একেবারে মূলে রয়েছে এর জনসংখ্যার গঠন। হিন্দু আর মুসলিম জনসংখ্যা প্রায় কাটায় কাটায় সমান, ৪৯ আর ৫০.৭%, মানে একটা অসম্ভব সংবেদনশীল ভারসাম্য। এর মধ্যেই আবার তপশিলি জাতি আর উপজাতির মানুষও রয়েছেন বেশ বড় সংখ্যায়। এই যে জটিল সামাজিক বুনন, এটাই এখানকার রাজনীতিকে চালায়, যেখানে প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব আশা আকাঙ্ক্ষা, নিজস্ব চাহিদা রয়েছে। এই বার চার্টটা দেখুন, ২০১৬ থেকে ২০২১, এই ৫ বছরে কি অসাধারণ পরিবর্তন। ২০১৬-তে কংগ্রেস যেখানে প্রায় ৩৬% ভোট পেয়েছিল, ২০২১-এ সেটা নেমে এসেছে ১৮%-তে, মানে একেবারে অর্ধেক। কংগ্রেসের এই ভোট ব্যাংক ভাঙার ফলে কিন্তু তৃণমূল আর বিজেপি দুপক্ষই শক্তিশালী হয়েছে। ২০২১-এ তো তৃণমূল আর বিজেপির ভোটের পার্থক্য ছিল মাত্র 1.2%। এটা পরিষ্কার যে এখানকার ভোটাররা কোনো একটা দলের প্রতি চিরকাল অনুগত নন। তাহলে লড়াইটা কাদের মধ্যে?
একদিকে আছেন বর্তমান তৃণমূল বিধায়ক চন্দনা সরকার, যিনি প্রথমবার জিতেছেন, আর রাজ্যের শাসক দলের পুরো সমর্থন তার সঙ্গে আছে। আর অন্যদিকে আছেন বিজেপির স্বাধীন সরকার, যিনি এখানকার প্রাক্তন বিধায়ক। তার একটা শক্তিশালী ব্যক্তিগত এবং দলীয় ভিত্তি রয়েছে। মানে একজনের শক্তি রাজ্যের ক্ষমতা, তো অন্যজনের শক্তি হল স্থানীয় পরিচিতি আর একটা বাঁধা ভোট ব্যাংক। লড়াইটা তাই একেবারে সমানে সমানে। চলুন এবার একটু কাটাছেঁড়া করা যাক প্রধান দলগুলোর কৌশলগত শক্তি আর দুর্বলতাগুলো কি কি। তাদের পুরনো কাজ আর এখনকার পরিস্থিতি বিশ্লেষণ করলেই বোঝা যাবে কার পাল্লা কতটা ভারী। কারণ রাজনীতিতে প্রত্যেকটা সিদ্ধান্তের একটা প্রতিধ্বনি থাকে, যা ভবিষ্যতের রাস্তাটা তৈরি করে দেয়। বর্তমান বিধায়কের অবস্থানটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ছবিটা এই রকম। তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল তিনি রাজ্যের শাসক দলের অংশ। এর ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তিনি মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারেন। কিন্তু তার জয়ের ব্যবধানটা খুব কম, যা তার অবস্থানকে বেশ দুর্বল করে রেখেছে। আর বড় কোনো প্রকল্প সফলভাবে রূপায়ণ করার রেকর্ডও বেশ সীমিত। তার সামনে সুযোগ রয়েছে মহিলা ভোটারদের একত্রিত করা, কিন্তু বিজেপির ক্রমবর্ধমান শক্তি আর যে কোনো দুর্নীতির অভিযোগ তার জন্য বড় বিপদ হতে পারে। আর অন্যদিকে বিজেপির প্রার্থীর দিকে তাকালে দেখা যায় তার মূল শক্তি হল তার পুরনো অভিজ্ঞতা আর কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব। প্রাক্তন বিধায়ক হওয়ায় এলাকার মানুষ তাকে ভালো করে চেনে। তার একটা সংগঠিত দলীয় কর্মী বাহিনী আছে। আর তাছাড়াও মাহিষ্য এবং মতুয়া সম্প্রদায়ের মধ্যে তার একটা শক্ত সমর্থনের ভিত রয়েছে, যা তাকে একটা স্থিতিশীল ভোট ব্যাংক দেয়। এই ভিতটা ভাঙা কিন্তু সহজ কাজ। এতক্ষণ তো আমরা নেতা আর দল নিয়ে কথা বললাম, কিন্তু আসল রাজনীতি তো করেন সাধারণ মানুষ। তাই এখন নেতাদের থেকে নজর সরিয়ে সাধারণ মানুষের দিকে ফেরানো যাক। তাদের মনে কি ক্ষোভ, কি যন্ত্রণা, কোন দৈনন্দিন সমস্যাগুলো তাদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করে। চলিন এবার মাটির কথা শুনি, কারণ মানুষের ক্ষোভের মধ্যেই আসল জনাদেশটা লুকিয়ে থাকে। মানুষের অভিযোগের তালিকাটা যদি আমরা দেখি, তাহলে একদম ওপরের দিকে এই 5টা সমস্যা উঠে আসে। 1. বন্যা আর বাঁধ ভাঙার ভয়, যা প্রতি বছর ফিরে আসে। 2. সেচের জলের অভাব, যা চাষবাসকে অনিশ্চিত করে তুলেছে। 3. গণবণ্টন ব্যবস্থায় দুর্নীতি, বিশেষ করে রেশনের চাল চুরির অভিযোগ। 4. জাতীয় সড়কের যানজট আর নিরাপত্তাহীনতা। আর 5 নম্বর হল স্কুল আর স্বাস্থ্যকেন্দ্রের মতো একদম প্রাথমিক সুবিধার অভাব। এইগুলোই হল এখানকার মানুষের আসল পেইন পয়েন্ট। আর এই সব ক্ষোভ, সব হতাশা হয়তো একটাই বাক্যে ধরা যায়: প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু নদী এখনও ফুলে ওঠে আর আমাদের মাঠ এখনও তৃষ্ণার্ত। ভোটের পর যে যন্ত্রণা, যে অপূর্ণ প্রতিশ্রুতির হতাশা, তা এই একটা লাইনেই ফুটে উঠেছে। মানুষ নেতাদের থেকে অনেক প্রতিশ্রুতি পায়, কিন্তু বাস্তবে তাদের জীবনের মূল সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান হয় না। নদী ভাঙনও থামে না, মাঠের জলের কষ্টও মেটে না। এই অনুভূতিটাই কিন্তু পরের নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে দেয়। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানটাও তো দরকার, তাই না? এই অধ্যায়ে আমরা সমস্যা খোঁজার পর্যায় থেকে বেরিয়ে একটা স্পষ্ট, তথ্যভিত্তিক আর কার্যকরী সমাধানের দিকে এগোব। কিভাবে একটা অঞ্চলের উন্নয়নকে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করা যায় যা মানুষের জীবনে সত্যি সত্যি পরিবর্তন আনবে আর একটা নতুন জনাদেশ তৈরি করবে। চলুন সেই রূপরেখাটা একবার দেখি। এখানে 3টে বড় পরিকাঠামো প্রকল্পের কথা বলা হয়েছে, যেগুলো বৈষ্ণবনগরের একেবারে মূল সমস্যাগুলোর ওপর আঘাত হানতে পারে। প্রথমটা হলো একটা সেচ খাল, যা কৃষকদের জলের সমস্যা চিরতরে দূর করবে। দ্বিতীয়টা হলো জাতীয় সড়কের জন্য একটা বাইপাস, যা যানজট কমিয়ে যাতায়াত অনেক সহজ করে দেবে। আর 3 নম্বর হলো একটা কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র, যা কৃষকদের ফসলের সঠিক দাম পেতে আর স্থানীয় স্তরে কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করবে। এই প্রকল্পগুলো কিন্তু শুধু কথার কথা নয়, এর একটা নক্কর অর্থনৈতিক দিকও আছে। দেখুন, 300 কোটি টাকার সেচ খাল প্রকল্প প্রায় 10,000 মৌসুমি কাজ তৈরি করতে পারে আর চাষের এলাকা দ্বিগুণ করে দিতে পারে। 200 কোটি টাকার বাইপাস যাতায়াতের সময় অর্ধেক করে দেবে, আর 150 কোটি টাকার কৃষি প্রক্রিয়াকরণ হাব প্রায় 2000 স্থায়ী চাকরি তৈরি করতে পারে আর কৃষকদের আয় দ্বিগুণ করার ক্ষমতা রাখে। এই সংখ্যাগুলোই হল উন্নয়নের আসল মাপকাঠি।
খুব ভালো কথা। একটা দারুণ পরিকল্পনা তো তৈরি হলো, কিন্তু শুধু কাগজে কলমে থাকলেই তো হবে না, এটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তাদের বিশ্বাস অর্জন করতে হবে। কিভাবে? এই শেষ অধ্যায়ে আমরা দেখব কিভাবে এই শাসনের রূপরেখাকে একটা কার্যকরী রাজনৈতিক কৌশলে বদলে দিয়ে ভোটারদের মন জয় করা যেতে পারে। কারণ সঠিক প্রয়োগই তো আসল কথা। মনে রাখতে হবে, মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি অত্যন্ত জরুরি ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী। কোনো কৌশলী যেন সেই সীমানা লঙ্ঘন না করে। এখানে একটা বেশ ইন্টারেস্টিং কৌশলের কথা বলা হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এটা ভারতীয় সংস্কৃতির কিছু গভীর প্রতীকের উপর ভিত্তি করে তৈরি, যেমন শিব বা আক্রমণের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া, বিষ্ণু বা স্থিতিশীলতার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতার আশ্বাস দেওয়া, ব্রহ্মা বা উদ্ভাবনের মাধ্যমে নতুন প্রযুক্তি আর আধুনিক সমাধানের কথা বলা, আর দুর্গা বা সুরক্ষার মাধ্যমে বন্যা বা অন্য বিপদ থেকে মানুষকে রক্ষা করার প্রতিজ্ঞা করা। এই চারটে দিক একসঙ্গে ভোটারদের বিভিন্ন মানসিকতার সঙ্গে সংযোগ তৈরি করতে পারে। একটা বড় কৌশল তখনই সফল হয় যখন সেটাকে প্রত্যেকটা ছোট ছোট গোষ্ঠীর কাছে তাদের নিজেদের ভাষায়, তাদের নিজেদের মতো করে পৌঁছে দেওয়া যায়। এই স্লাইডটা ঠিক সেটাই দেখাচ্ছে। মাহেশ্ব কৃষকদের জন্য কৃষি ঋণের কথা, মতুয়া সম্প্রদায়ের জন্য সমবায়, যুবকদের জন্য স্কিলস সেন্টার, মহিলাদের জন্য নিরাপত্তা, এমনকি উপসাগরীয় দেশগুলোতে কর্মরত অনাবাসীদের পরিবারের জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি। প্রত্যেকটা গোষ্ঠীর নিজস্ব চাহিদা আছে, আর তাদের ভাষায় কথা বলাই হলো আসল কৌশল। তো আমরা আমাদের আলোচনার একেবারে শেষে এসে গেছি, আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায়। যে আসনে জেতা হারা এত অল্প ভোটের ব্যবধানে ঠিক হয়, সেখানে শেষ হাসিটা কে হাসবে? যার মাটির জোর, মানে সাংগঠনিক শক্তি বেশি, সে? নাকি যার কাছে ভবিষ্যতের জন্য একটা বিশ্বাসযোগ্য নকশা আছে, সে? এই লড়াইটা কি শুধু বুথের লড়াই, নাকি উন্নয়নের রূপরেখার লড়াই? এর উত্তর বৈষ্ণবনগরের মানুষই দেবেন, আর সেই উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভারতীয় গণতন্ত্রের আসল